আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে আপনাদের একটা চমকপ্রদ খবর দেবো। খবরটা কয়েকদিন আগে থেকেই আমার কানে এসেছিল, কিন্তু কনফার্ম হতে পারছিলাম না। টোটাল 173 জনের 173 হিট লিস্ট তৈরি হয়েছে। যেমন পাকিস্তানের ক্ষেত্রে হয়েছিল, তেমন এক্ষেত্রেও হয়েছে। এখন হিট লিস্টের মধ্যে যারা আছেন তাদের মধ্যে সিআইএ আছে কিনা আমি এখনো পর্যন্ত বলতে পারবো না। কিন্তু আগের বারে যখন ওয়েস্টিন হোটেলে সিআইএর একজন মারা পড়লেন, তারপর চট্টগ্রাম ওখানে মারা পড়লেন, তাদের কিন্তু ময়নাতদন্ত হয়নি। তাদের ঝটপট আমেরিকা এসে তুলে নিয়ে চলে গিয়েছে। কারণ ময়নাতদন্ত হলে নানান রকম কোশ্চেন উঠবে। এই বুলেট কোথাকার বুলেট, তাহলে কে ব্যবহার করলো, যা জানবে ওরা জানবে, ওরা বাইরে প্রকাশ করবে না। এখন এই যে হিট লিস্ট তৈরি হচ্ছে, এটা কেন? শেখ হাসিনা ফেরার আগে সমস্ত পথ পরিষ্কার করা হচ্ছে। কারণ তিনি বলেছেন আমি ফিরবই, এবং উনি ফিরবেন যখন বলেছেন উনি ফিরবেনই। এখন তার আগে এসব জঞ্জাল পরিষ্কার করার জন্য কিছু পাকিস্তানি আছে, কিছু বাংলাদেশি আছে, সিআইএ থাকলেও থাকতে পারে, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নেই। একা কি করছে? একা করছে না, এর সঙ্গে আছে মোসাদের চর। কারণ মোসাদ বলেছে এর মধ্যে হামাস রয়েছে। হামাসের বেশ কয়েকটা চর বাংলাদেশের মধ্যে ঢুকে আছে। আর হামাসের একমাত্র শত্রু হচ্ছে হামাস, হিজবুল্লাহ, এদের একমাত্র শত্রু হচ্ছে ইসরায়েল। কারণ ইসরায়েলে কোথাও কোথাও বোমা টোমা মেরে এরা হয়তো বাংলাদেশে আশ্রয় দিয়েছে, পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন ইসরায়েলের তো আপনার তো পাকিস্তানে তো এখন যাওয়া আসা বন্ধ, পাসপোর্টে নেই। কিন্তু তারা মানে ওই চোরাই পাসপোর্ট দিয়ে, আর পাকিস্তানকে বলাই আছে, পাকিস্তান তাদেরকে ঢুকতে দিয়েছে। সেখান থেকে তারা এখানে জাহাজে করে যখন মাল আসে সেই সময়তে তারা চলে এসছে। এখানেও কিন্তু মানে পাকিস্তানের সাহায্য নিচ্ছে। পাকিস্তান হচ্ছে পয়সা দিচ্ছে, পয়সা দিলে পরে পাকিস্তান সবার। এই যে আমাদের এরা কি কিন্তু খুব একটা নেতা নয়। যাদেরকে মারা হবে, মানে হিট লিস্টে যাদের নাম আছে, তারা কিন্তু খুব একটা বড় নেতা নয়। এরা হচ্ছে নেতার নিচের স্তর। যেমন হাফিজ সঈদকে ভারত মারেনি, হাফিজ সঈদের ডাউন লাইন যারা আছে তাদেরকে মেরে দিয়েছে। ডাউন লাইন যদি মেরে দেওয়া যায়, তাহলে পরে হাফিজ সঈদ বা নেতা যে, সে কিন্তু মানে অথর্ব হয়ে যাবে। আমেরিকা যে ভুলটা করেছিল, আমেরিকা একেবারে সোজা গিয়ে বোমা মেরে সে একে মেরে দিল, খামেনিকে সে পরিবার শুদ্ধ মেরে দিল। তাতে কি হলো? দেশের বিপরীত একটা মানে সহানুভূতির হাওয়া তৈরি হলো। ভারত সেটা করেনি। ভারতকে গোড়া থেকে কাটে, গোড়া থেকে কাটতে কাটতে মাথাটাকে একলা করে ছেড়ে দেয়, এবং কড়া নজর রাখে যাতে সে দ্বিতীয়বার আর না কোনো রকম করতে পারে।
আপনারা খুব শিগগির হয়তো দেখবেন যে দুই একটা এরম বান্দারবন অঞ্চলে দুই একটা পাকিস্তানি মারা পড়েছে, বাংলাদেশি মারা পড়েছে। পরে পরিচয় যদি প্রকাশ হয় আমরা তো জানবো। পরিচয় যদি আপনাদের দেশের মিডিয়া যদি প্রকাশ করে তাহলে বুঝতে পারবেন যে ভারত কাকে কাকে মেরেছে এবং তাদের কি রোল ছিল। এই যে গোষ্ঠীটা আছে, এই গোষ্ঠীটাই হচ্ছে সব কিছুর মাথা। মানুষকে তাতানো, তাদেরকে পয়সা দেওয়া, তাদেরকে বিভিন্ন প্ল্যান করে দেওয়া, কি করে কি হবে না হবে, এরা সমস্ত কিছু করে। আর এর পেছনে টাকা জোগায়, পাকিস্তানের তো টাকা নেই, টাকা জোগায় হচ্ছে কিছুটা তুর্কি আর কিছুটা CIA। এখন এই যে হামাস নিধনের জন্য ভারতবর্ষের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আমাদের ইসরায়েল। ইসরায়েল এবং রয়ের সঙ্গে গত মাসে, আমি সঠিক তারিখ বলতে পারবো না, একটা মিটিং হয়েছে। সেই মিটিংটাও আপনার দোহায় হয়েছে। যত কিছু হয় সব কিন্তু দোহাতেই হয়। দোহাতেই মিটিং হয়েছে। মিটিং হওয়ার পর যে যার মতো ঢুকে পড়েছে এবং তারা হয়তো খুব শিগগির কাজকর্ম শুরু করে দিতে পারে। কারণ আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আপনাদের এই সব খবরগুলো দিচ্ছি কি করে। দিচ্ছি হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সের বিভিন্ন সূত্র ধরে। আমি বলছিলাম না, বেশ কিছুদিন আগে আমি খবর পেয়েছি, কিন্তু খবর কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো ক্রস চেক করতে হয়। ক্রস চেক করতে গিয়ে বিভিন্ন লোককে ধরতে হয়। কেউ বলে, কেউ বলে না, কেউ 4 লাইন বলে, কেউ বাকিটুকু বলে না। আপনার 40 জনকে যদি আপনি ধরেন 4 লাইন করে, আপনার পুরো গল্পটা কিন্তু যেটা দাঁড়াচ্ছে জিনিসটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো আমি পুরোটা জানি না, আমি কখনোই দাবি করব না আমি পুরোটাই জানি, কিন্তু খুব শিগগির এই অপারেশনটা শুরু হবে। আপনারা চোখের সামনে দেখতে পাবেন এক এক করে এই সমস্ত মৃত্যু ঘটছে নানান কারণে। কেউ পড়ে গিয়ে মারা যাবে, কেউ ব্রেন স্ট্রোকে মারা যাবে, কেউ গুলি খেয়ে মরবে, কেউ বিষ প্রয়োগ হবে, নানানভাবে পদ নানান রকমের রয়েছে। আর মোসাদ আর যখন মারে তখন তার আতা পাতা পাওয়া যায় না। যেমন যতগুলো CIA মারা গেছে, পাকিস্তানি মারা গেছে, কে মেরেছে আজ পর্যন্ত কিন্তু কারোর উপরে দোষ চাপাতে পারেনি। এক্ষেত্রেও দোষ চাপাতে পারবে না। মোদ্দা কথা হলো শেখ হাসিনা ফেরার আগে সাফাই অভিযান শুরু হয়েছে। আর একটা কথা, আসিফ নজরুল নাকি বলেছেন যে উনি এত ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আমার প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুল উনি ফিরে এলে উনি থাকবেন তো? আর না হলে পরে উনি ঝটপট ডানদিক বানদিক না দেখে উনি কোয়ার্টার চেঞ্জ করবেন। এর আগে যেমন কোয়ার্টার চেঞ্জ করে, আগে যখন হাসিনার আমলে, শেখ হাসিনার আমলে যখন উনি একদম মুক্তিযুদ্ধের সপক্ষে উনি গলায় ফাটিয়ে চেঁচাতেন, সে ভিডিও কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে আছে। তারপরে হঠাৎ তিনি বুঝলেন যে এইবারেতে একটা আমার সময় এসছে, আমি লাইমলাইটে আসতে পারবো। উনি একটা বিক্ষোভের মধ্যে দিয়ে ওনার একটা জন্ম হলো, নতুন জন্ম। এখন আবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ডিসেম্বরে কেন, এখনই চলে আসুন। এখনই উনি যাবেন না, উনি ঠিক সময় হলে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে, তখন আপনি দেশে থাকবেন তো, নাকি ফ্লোরিডা যেখানে বাড়ি কিনেছেন সেইখানে আপনি পালাবেন? আপনার ওপর আমাদের নজর আছে।
তাই বলে আপনি ভাববেন না আপনি হিট লিস্টে আছেন, আপনি তেলা পোকা, আপনার মতো লোককে মারে না, আপনি হচ্ছেন তেলা পোকা। যেই শেখ হাসিনা ফিরবেন আপনি সঙ্গে সঙ্গে একদম কোট প্যান্ট বদলে একেবারে শেখ হাসিনার দলে আপনি হয়ে মহাগান গাইতে লাগবেন। এটা আমরা জানি, এটা রও জানে খুব ভালো করে, মোসাদও জানে। সে তেলা পোকাদের ভারত করবে না, ভারত করবে যারা হচ্ছে মাথা এবং লেজ। এই লেজের মধ্যে একে আছে সেটা তো আমি জানি না, তবে খুব শিগগির এই লেজ থেকে মাথা কাটা পড়বে এটা নিশ্চিত। এবং কবে থেকে এই অপারেশনটা শুরু হয় আমি তার জন্য বসে আছি। আজ এই খবরটা অনেক দিন ধরে আমি মানে ক্রস চেক করার পর তারপরে তো এই খবরটা করছি। আমি যদি খবরটা ভুল করে থাকি তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ছপ করে ধরবে, কিন্তু আমি সত্যি কথা বলছি, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে ধরতে পারবে না। সুতরাং সবাই এখন অপেক্ষা করুন আর দেখতে থাকুন আগামী দিনের নাটক। 4 খলিফার পর সেনাবাহিনীতে আসছে ফাতেমা এবং আয়েশা কোম্পানি। খুব মজার ঘটনা না? যারা আমরা সমালোচনা করেছি বা যারাই দেশে বিদেশে সমালোচনা করতেছে তারা ভাববেন না যে সেনাবাহিনী জামাতিকরণ, হেফাজতিকরণ এবং ইসলামীকরণ, তথাকথিত ইসলামীকরণ বাদ থাকবে। এখন অনেকেই বলবেন যে ইসলামের নামে দিছে, সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে, অবশ্যই সমস্যা আছে। যখন আপনি কোনো কারো নাম রাখেন আবু জর, মনে করেন আপনার সন্তানের নাম রাখছেন আবু জর, নামের সাথে অবশ্যই কামের সম্পর্ক আছে। যেমন ধরেন 2-4টা ব্যতিক্রম বাদে, যেমন একটা লোক, একটা নারী দেখতে অসুন্দর, তার নাম রেখেছেন বিউটি, সেটা আলাদা বিষয়। বা তার নাম রেখেছেন পরী, সেটাও আলাদা বিষয়। অথবা অন্ধের সন্তানের নাম রাখলেন পদ্মলোচন, সেটা 2-4টা ব্যতিক্রম থাকে। কিন্তু নামের সাথে কামের, যেমন আমার নাম শেখ ফরিদ কেন রেখেছিল? আমার নাম আমার মামা রেখেছেন শেখ ফরিদ, যাতে আমি আল্লাহর ওলি হই। দুষ্ট লোকের এখন জিন্দাবিরি ডাকে, সম্ভবত এটা মামার বরকত। আমার নাম শেখ ফরিদ কেন রাখা হয়েছে? একজনের নাম কেন নিজামুদ্দিন রাখে? কারণ তার আউলিয়া বানাবে। একজনের নাম মোহাম্মদ, নামের আগে মোহাম্মদ বা পরে মোহাম্মদ কেন দেয়? মানে মোহাম্মদের মতো হইতে চায়। কেন ওই 4 কোম্পানির নাম আবু বকর, উসমান, আলী, ওমর না রেখে আপনি জাফলং তো রাখলেন না? জাফলং কোম্পানি অথবা ব্রহ্মপুত্র কোম্পানি অথবা যমুনা কোম্পানি রাখলেন না তো? অথবা পদ্মা অথবা তিস্তা রাখলেন না তো? রাখেছেন? অথবা সুবর্ণখালী রেখেছেন কি আপনি? অথবা ময়নামতি রাখেন নাই তো আপনি? অথবা রাম ব্রিগেড তো আপনি রাখেন নাই? কৃষ্ণ অর্জুন কেন রাখেন নাই? কেন আপনি ওগুলো বিশ্বাস করেন? আপনি আচ্ছা মানলাম হিন্দু ধর্মের রাম, অর্জুন, কৃষ্ণ রাখলেন না, কৃষ্ণ ব্রিগেড, রাম ব্রিগেড রাখলেন না, সমস্যা নাই, আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করেন না। বাংলাদেশ সেনাবাহিনী ইসলামী বাহিনী যেহেতু, কিন্তু বাংলাদেশি তো নাকি, তো বাংলাদেশের নামের সাথে মিল রেখে করতেন। বাংলাদেশে কি নামের অভাব? দোয়েল কোম্পানি রাখতেন, দোয়েল, সমস্যা কি? খুব সমস্যা ছিল? হ্যাঁ সমস্যা আছে, কারণ বিলিভ অ্যান্ড বিহেভিয়ার, আপনার বিশ্বাসের সাথে আপনার আচরণ যাবে। সেই জন্যে বাংলাদেশেও যে মৌলবী বলৎকার করে, আমেরিকা ইউরোপে গিয়েও সেই মৌলবী, সেই মসজিদের ইমাম বলৎকারী করে। একজন মুসলমান বাংলাদেশে যেভাবে চিন্তা করে, ডক্টরেট নিয়ে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি গেলেও সেই বিশ্বাসী রাখে। চরমনায়ের পীরে রোজিফার বইটা নিয়েই যাবে, 1800 পীরে রোজিফার তালিকা নিয়েই যাবে, দেওয়ানবাগের রোজিফার নিয়েই যাবে, এনায়েতপুরে রোজিফা নিয়েই যাবে, কারণ বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে থাকে। আপনি ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, তেমনি নামের সাথে অবশ্যই সম্পর্ক আছে। কোম্পানিতে সাধারণত 100 থেকে 150 জন সৈনিক, কর্মকর্তা সব মিলিয়ে থাকে আর কি, তাদেরকে কোম্পানি বলে। নতুন ক্যাডেট আসে প্রতি বছর, তাদের নাম দেওয়া হয়, নামের বাংলাদেশ অভাব পড়েছে,
তাই 5,000 মাইল দূরে থেকে সৌদি আরব থেকে নাম হায়ার করতে হয়েছে। আচ্ছা, আপনি ব্যক্তির নাম রাখতেই পারেন, এটা আপনার ব্যক্তি হতে পারে, কিন্তু রাষ্ট্রে আপনি তা করতে পারেন। বাংলাদেশের কিছু মুক্তিযোদ্ধার সন্তানও দেখেছি পোস্ট দিয়েছে, কত কি রাম যদু মধু রাখবে, না তোর মায়ের ভাতারের নাম রাখবে। রাম যদু মধু তো বাড়ির কাছে, 4,000 মাইল দূরে থেকে তুমি নাম রাখতে পারো বক্কর ওসমান আলী, সামনে থেকে রাম যদু মধু রাখতে হবে, রাখলে সমস্যাটা কি? আমি বলছি না সেটা রাখা হবে, যুক্তি দিলে যুক্তির বদলে বললাম। ইসলামীকরণ, সেনাবাহিনীতে ইসলামীকরণ বহু আগে হয়ে গেছে। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমেই আসলে সেনাবাহিনী পাকিস্তানিকরণ করা হয়ে গিয়েছিল, তাই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। এখন বলবেন তাহলে জিয়াকে হত্যা করেছে, তাহলে জিয়াকে যারা হত্যা করেছে তারাও ছিল জামাতে ইসলামী। জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, জেনারেল মঞ্জুর, এটা আমি বলি নাই, মেজর আখতারুজ্জামান বলেছেন, যিনি বিএনপির খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, তিনি বলেছেন, লাইভ এসে আমার সাথে বলেছেন, এবং আমিও সেটা আমার নিজের কানকে বিশ্বাস করতে পারি না। আমি বললাম আরেকবার রিপিট করে, তিনি রিপিটও করেছিলেন। কি বলেছিলেন? যে মেজর মঞ্জুর জিয়াউর রহমানকে মেরেছিল এই জন্য যে জিয়াউর রহমান নাকি, দেখেন বিশ্বাস অপবিশ্বাস কত বিপজ্জনক, তার ধারণা জিয়াউর রহমান ভারতপন্থী হয়ে যাচ্ছে, তার জন্য মেরে ফেলেছে, কারণ তারা জামাতে ইসলাম করে। জামাতের রুকন ছিল মেজর মঞ্জুর, জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুরটাকে তার বন্ধু এবং তার সহকর্মী তাকে মেরে ফেলেছে। কেন? যে ভারতীকরণ করতেছে। এখন বুঝতে পারছেন তো যে বিশ্বাস কত ভয়ঙ্কর জিনিস, মেরে ফেলতে পারে। সেটা ভুল বিশ্বাস হতে পারে, কিন্তু আপনাকে মেরে ফেলবে। বিপদটা দেখেছেন কথা অপবিশ্বাসের। এই যে 4 খলিফার নামে যে বাংলাদেশ সেনাবাহিনীর, আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা জানাবেন, যারা দেখতেছেন কমেন্ট করে আমাকে প্লিজ জানাবেন, আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি। এই যে সারা পৃথিবীতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এখন আমি কিন্তু আলোচনাটা করতাম না, আমি বিচ্ছিন্নভাবে বিভিন্ন টক শোতে কথা বলেছি এবং বিচ্ছিন্নভাবে আমার আলোচনায় নিয়েছি, কিন্তু আজকে সকালে আমার জরুরি কাজ আছে, তা রেখে কথা বলতে এসেছি। কেন জানেন? আমার কাজ হলো আপনাদেরকে তথ্য দেওয়া, আলোচনা সামনে আনা, সতর্ক করা। এখন আপনি যদি সতর্ক না হন আপনার ব্যাপার, অন্তত আমি বলতে পারবো যে আমি বলেছিলাম, আপনারা শুনেন নাই। আমি জানি আপনারা শুনবেন না, কারণ শিক্ষা না পাওয়া পর্যন্ত শুনবেন না। যখন 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে হামলা করলো ওই হামাসের জঙ্গি গোষ্ঠী, আমি তখনই বললাম এদের কপালে শনি আছে, মুসলমানদের কপালেও শনি আছে। তারা বিশ্বাসই করলো না। শুধু হামাসের ওই গাজাই চলে যায় নাই, শেষে ইরানকেও তামা করেছে, করে নাই? করেছে কিনা? আরো করবে। সিরিয়া দখল করেছে, লেবানন দখল করেছে, ফলাফল দেখতে পেরেছে। তাই সতর্ক করতেছি। এই যে বাংলাদেশের সেনাবাহিনীর 4টা কোম্পানির নাম রাখলেন, আমি জানি আপনারা এই কথা শোনার পরে অনেক আওয়ামী লীগের লোক আমার সমালোচনা করবেন, বিএনপির তো করবে, জামাত তো করবে, মুসলমান তো মনে করবে আমি ইসলামের শত্রু। কিছু করার নেই, কারণ বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ইসলামের শত্রুরা কি 3 খলিফাকে হত্যা করেছিল? ইসলামের খলিফারা কি কারবালা করেছিল? ইসলামের শত্রুরা কারবালায় কারা ছিল? মরেছেও মুসলমান, মেরেছেও মুসলমান, আবার সেটা পালন করে। অদ্ভুত ব্যাপার। আসল কথা বলে না, ফাতরামিটা দেখেন মুসলমানদের। মারলো কে? মুসলমান। মরলো কে? মুসলমান। নবীর ওয়ারিসদের কে মারলো? নবীর বংশকে কে মারলো? মুসলমান। তাও কারা মারলো? সাহাবীরা। সেই সাহাবীরা নাকি আবার আদর্শ। কোন সাহাবীরা যুদ্ধ করলো? উষ্টের যুদ্ধে 25,000 সাহাবী মারা গেছে। আবু সুফিয়ানের সাথে যুদ্ধে প্রায় 70,000 সাহাবী মারা গেছে। তাহলে আদর্শ কিভাবে হইলো? তারা কিভাবে আদর্শ হয়? এটা বললে বলবে কি গুস্তাখে সাহাবা। ঠিক আছে, আপনিই বলেন। তারা নিজেরাই যুদ্ধ করে 25,000, 70,000, 50,000 মারা গেছে। ইসলামের ইতিহাসে দেখেন তো, প্রফেট মোহাম্মদ মারা যাওয়ার পরে, আবু বকর মারা যাওয়ার পরে কিভাবে হত্যা হয়েছে, পরস্পরকে হত্যা করেছে। কোন ইসলামের খলিফা? এরা কি জানে এই যে বাঙ্গুরা ক্যাডেটের নাম দিল, তারা কি জানে যে একটা রক্তাক্ত ইতিহাসকে সামনে নিয়ে আসলো? কোন রক্তাক্ত ইতিহাস? যে মুসলমান নিজেদেরকে হত্যা করে, খুন করে, মেরে ফেলে। কোথায়? হযরত আলীকে যে মেরেছে, ইসলামের 4র্থ খলিফা, তাকে বলা হয় সর্বশেষ খলিফা। যদিও কেউ কেউ আবার মুয়াবিয়াকেও খলিফা মানে, তার পুত্র ইয়াজিদ কেউ মানে, সেটা আলাদা। একেবারে সুলতান সুলেমান পর্যন্ত খলিফা মানে। সেই সুলতান সুলেমানের খলিফার খবর তো জানেন, তার ঘরে ছিল হারাম, হেরেম শরীফ, যেখানে দাসীদের রাখা হইত। এটা হলো খিলাফত। যাই ওই প্রসঙ্গে যাচ্ছিল। 4 খলিফার নামে যে করলো, 3 খলিফা কারা মারা গেল? আবু বকর, ওসমানকে কে মেরেছে?
বলেন তো তারা কারা কারা? ওই যে কোম্পানির নাম উসমান, তারা কি জানে যে স্যার খলিফা এই আবু বকরের পোলা ছিল সেখানে জড়িত হত্যা করার জন্য? জানে কি? সাহাবারাই তাকে হত্যা করেছে। কোরআন শরীফ মানে পবিত্র ইসলামের পবিত্র গ্রন্থ পাঠরত অবস্থায় তাকে হত্যা করাইছে। তার বিরুদ্ধে অভিযোগ কি ছিল জানেন? সে নাকি কোরআন বিকৃত করেছে, কোরআন জ্বালিয়ে দিয়েছে। আমি বলি না, ইসলামের ইতিহাসে এটা আছে, পরে দেখেন। আমি জানি তারা তা করবে না, কিন্তু আমাকে গালি দিবে। এবার আসেন ওমরকে কে মেরেছে? ছুরি মেরেছে কে? নৃশংসভাবে কারা মেরেছে? মসজিদে আলীকে যে ব্যক্তি জবাহ করেছে তাকে বলা হতো তার মতো আবেদ মানে বিরাট আমলকারী, মানে নামাজ রোজা তাহাজ্জুদ নামাজ কোনোদিন তাকে কেউ ছাড়তে দেখে নাই। ফজর নামাজে তাকে কেউ ছাড়তে দেখে নাই। 6 মাস একটানা ফজর নামাজ পড়েছে শুধু খলিফা আলীকে হত্যা করার জন্য। এবং যখন সিজদারে যান তখন তাকে কোপায় মেরে ফেলে। বিখ্যাত সাহাবা। ফলাফলটা কি? তাহলে নৃশংসভাবে হত্যা হয়ে গেল সেই মানুষগুলোর নামে কোম্পানি, আর্মির কোম্পানি। কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে তাদের কি সম্পর্ক আমাকে বুঝায় বলেন। মানে এরা তো সরাসরি ইয়াহিয়া কোম্পানি নাম দিতে পারে না, আইয়ুব কোম্পানি নাম দিতে পারে না, গোলাম আজম কোম্পানি নাম দিতে পারে না, টিক্কা খানের নাম দিতে পারে না। লজ্জায় তারা দুধের স্বাদ ঘোলে মিটাইতে আরবের নাম দিয়েছে। এই হাসবে, আমি নিশ্চিত সৌদি আরবের লোকজন হাসতেছে এগুলো শুনে, ইরাকের লোকজন হাসতেছে, জর্দানের লোকজন এগুলো হাসতেছে। যেমন নামের আগে আপনি মোহাম্মদ লেখেন না? সৌদি আরবে কয়জনের নামের আগে মোহাম্মদ আছে? মোর ক্যাথলিক দেন্দা, মোর মুসলিম দেন্দা আরব। এই ফাত্রাবিতে চলবে না ভাই। এই যে দেখেন পাকিস্তানি পতাকা উড়াইতে পারে না, পাকিস্তানি পতাকা উড়াইতে তো পাবলিক তো সেটা ভেঙে ফেলবে। আবার কালেমার পতাকার পিছনে যদি কালো রং থাকে তাহলে সেটা ভেঙে ফেলবে। সেই জন্য তারা সাদা পতাকা কালেমা লিখে ফাত্রামি শুরু করেছে বাংলাদেশে। এগুলো আমি বললে আমি খুব খারাপ, উচিত কথা একটু তিতাই লাগবে। সব ওষুধ মিষ্টি লাগে না, অনেক ওষুধ তিতা। আমি দেশের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, মানবতার জন্য কথা বলি। বাংলা ভাষা, সংস্কৃতি, সভ্যতা, ভাষা, সঙ্গীত, সম্প্রীতির কথা বলবো। আপনি যাই বলেন, আপনার ফতোয়ায় আমার কিছু যায় আসে না। ওই বেহেশত যদি থাকে, আপনার ক্যাসক্যাসানিতে ভেজভেজানিতে আপনার ফতোয়ায় আমার বেহেশত থাকবে না, ঠেকবে না। আর ওগুলো না থাকলে তো নাই। বলৎকারী মৌলবী কি ফতোয়া দিল? সুদখোর, ঘুষখোর, জমি দখলকারী, তারা আমার কি ফতোয়া দিল? তাদের ফতোয়ায় আল্লাহ, গড, ভগবান আমার বিরুদ্ধে আসবে না। আমি শেখ জীবনে কারো ক্ষতি করি নাই। আর যদি ক্ষতি করে থাকি তার কাছে ক্ষমা চেয়েছি, যদি করে থাকি। কারো ক্ষতি কামনা করি না। তাই আপনি সুদখোর হয়ে চাপা মারবেন, অন্যের জমি দখল করে বাটপারি করে আপনি আসবেন আমার উপর। সারা জীবনে গাঁজা খেয়ে আজকে বিরাট ইসলামিস্ট হয়ে গেছে। সারা জীবন ইয়াবা টানতে গাঞ্জা খাইতে খাইতে হাতে দাগ পড়ে গেছে, কলকি টানতে। আপনি আমার বিরুদ্ধে সমাধান করবেন, আমার কি যায় আসে? আপনি সরিষাবাড়ি ইমাম সমিতির সভাপতি ধরা পড়েছিলেন সরিষাবাড়ি লোক শেডের পানির ট্যাঙ্কের নিচে মাতারির সাথে, মাতারি মানে আমাদের এলাকায় মাতারি নারী না, মানে মোবাইল প্রস্টিটিউট, ভ্রাম্যমাণ পতিতার সাথে ধরা। আপনার ফতোয়ায় আমার কি যায় আসে? আপনি মাদ্রাসার বিরাট বড় মুহাত্তামিম, আপনি বলৎকার করে ধরা পড়েছেন, আমি জানি না। আপনি আমার সমালোচনা করলে আমার কি যায় আসে? আপনার মতো বলৎকারী মৌলানার ফতোয়ায় আমার বেহেশতের নাম কাটা যাবে, স্বর্গের নাম কাটা যাবে। আপনার ফতোয়া আমি থোড়াই কেয়ার করি। আল্লাহর আর কত নিচে নামাবেন, খোদারে, ভগবানের, গডের কত নিচে নামাবেন? আপনাদের কথায় আল্লাহ চলে। সরমনায়ের পীরের ফতোয়ায় কারো বেহেশত বাতিল হবে? ওই জামাতের বাটপারদের কথায় কারো বেহেশত বাতিল হবে? যদি হয় তার বোঝা গেল যে ইসলামটা কত ফাত্রা জিনিস, ইসলামও ফাত্রা হয়ে গেছে। যদি তাই সত্য হয় তাহলে তো ইসলাম একটা ফালতু বিষয় হয়ে গেল। মানে আমি বলছি ইসলাম, যদি এই কথা সত্য হয়, যদি একটা বলৎকারী মৌলানার কথায় আপনার আমার বেহেশত নির্ভর করে, যদি একটা সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, জমি দখলকারী, বইনের ওয়ারিশ মারা লোকের কথা আল্লাহ চলে, তাহলে তো বোঝা যাবে যে আল্লাহর আকল টাকল বাংলাদেশের বাঙ্গ মুসলমানদের মতো। আমার তা মনে হয় না, আল্লাহর আকল এত নিচে নামে নাই। এটা আমার ধারণা। আল্লাহ যদি থাকে, যা বলতেছিলাম, এই যে ব্রিগেড, এখন তারা কি প্রস্তাব দিয়েছে জানেন? 4টা তো করেছে। এই যে আমরা তো সমালোচনা করলাম যে বাংলাদেশ সেনাবাহিনী জামাতিকরণ হয়ে গেছে, আমরা এত সমালোচনা করলাম। ইসলামীকরণ করতেছে, ইসলামী জঙ্গিবাদীকরণ করতেছে, এগুলো সমালোচনা করলাম। বিনিময়ে তারা কি করেছে জানেন? এই বাংলাদেশ সেনাবাহিনী
এই মিলিটারি কি করেছে জানেন? বাংলাদেশের মিলিটারি এখন তারা প্রস্তাব দিয়েছে আয়েশা ও ফাতেমা ব্রিগেড করবে, সরি কোম্পানি করবে। বুঝতে পারছেন তো কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কোন দিকে যাচ্ছে? কোন আয়েশা? যে আয়েশা আলীর সাথে যুদ্ধ করে 25,000 সাহাবী মেরে ফেলেছে, তারা শ্বশুর শাশুড়ি জামাইয়ের যুদ্ধ। কি সুন্দর! আলীর নামে ব্রিগেড, আবার আয়েশার নামেও, সরি আলীর নামেও কোম্পানি, আবার আয়েশার নামেও কোম্পানি। সেই আয়েশার আলী কোম্পানি তো আবার ফাইট লাগবে না? তো ইসলামের ইতিহাসে কিন্তু হয়েছে, তারা উভয়ে 25,000 সাহাবী মেরে ফেলেছে সেই যুদ্ধে। তার নাম হলো জঙ্গে জামাল, উষ্ট্রের যুদ্ধ। ইসলামের ইতিহাসে সরে সরে যদি শিখে থাকেন, এটা জেনে নিয়েন। এটা যারা জানে ইসলামের ইতিহাসের একেবারে প্রথম সেমিস্টারে যারা আছে, তারা ওই ইতিহাস জানে। কারণ আপনি জানেন না আমি কি করি। তু নাদান হ্যায় তো মে ক্যা করুঁ, তেরা আকল নেই হ্যায় তো মে ক্যা করুঁ। তাহলে কোন আয়েশা, সরি ওটা তো পরে যায়, আয়েশা, যে আয়েশা জামাই হযরত আলীর সাথে ফাইট করেছে, জামাই আবার কে? সেই জামাই হলো আবু বকর, সেই শাশুড়িকে আবু বকরের কন্যা। আবার জামাইটাকে নবীর চাচাতো ভাই এবং জামাতা, জামাই শ্বশুরে ফাইট, শাশুড়ি ফাইট। আবার কোন আয়েশা? যে আয়েশাকে প্রফেট মুহাম্মদ 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছিলেন, 9 বছরে সহবত করেছেন। সহবত মানে বাসর ঘর করেছেন। এই জন্য আফগানিস্তানের ওই যে ফাতরা কিছু তালেবান আছে, তারা কিন্তু 6 বছরে বিয়ে করা যাবে না, 9 বছরে বিয়ে দিতে হবে। বিরাট উপকার করছে। 6 বছরে বিয়ে দেওয়া যাবে না, কঠোর আইন, তো 9 বছরে করা যাবে। এখন বুঝতে পারছেন তো কই থেকে আসছে? বিলিভ এন্ড বিহেভিয়ার একসাথে যাবে। আপনি মনে করেন না যে আলী, বকর, ওসমান, ওমর নাম রেখেছেন, তারপরে এখন প্রস্তাব দিয়েছেন আপনারা বাংলাদেশ সেনাবাহিনী না বলে এটা ইসলামী সেনাবাহিনী বলা যায়, নাদান নিদেন, মানে কমপক্ষে পাকিস্তান বাহিনী বলা যেতে পারে। এটা বাংলাদেশি সেনাবাহিনী আর নাই। আর কোনো জিনিস ছিল না নাম দেওয়ার। এই যে ফাতেমা আর আয়েশা কোম্পানির নাম দিলেন, এটা কি ভালো করেছেন? বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আজকে আমাকে সকালবেলা দেখি যে আমার অন্তত 30টা ফোন আসছে, 30টা। আমি আশ্চর্য হয়েছে তখন এই বিষয়ে বলতেছে, এবং সেটা নিষ্ঠ খবর, মানে সঠিক খবর। সবগুলো বিদেশ থেকে ফোন আসছে যে এগুলো খুব জানেন? আমি বলছি না, আমি জানি না। আয়েশা এবং ফাতেমা দেওয়া হয়েছে প্রস্তাব, কিন্তু রাবেয়া বসরি যদি প্রস্তাব দেয় তাহলে দেখতেন বাংলাদেশের জামাতিরা বিরোধিতা করতো, লামা জাহাবির আবার বিরোধিতা করতো। যদি আপনি রাবেয়া নাম দিতেন তাহলে আবার মেনে নেবে না, কারণ রাবেয়া বসরি আবার একটু ছবিপন্থী। যদি ইসলামের ছবি টুবি নেই, সবার কাজ একটাই, সারা দুনিয়াতে সবকিছু তো। আচ্ছা, এই যে স্যার খলিফার নামে দিলেন, কি বুঝালেন? আমি বাংলাদেশের যে সেনাবাহিনীর জেনারেল আছে, এই ওয়াকার ফোয়াকার মোয়াকার যারা আছেন, আপনাদের আকল আছে কিছু? পড়ালেখা কদ্দূর করেছেন? আপনি আমাকে বলেন, আপনাদের জ্ঞানের একটু পরীক্ষা নিতে চাই। আপনি কি খিলাফত কায়েম করতেছেন পৃথিবীতে? পৃথিবীতে কোনোদিন আর খিলাফত আসবে? কোনো উন্মাদ ছাড়া আর বেকুব আপনাদের মতো কিছু বাঙ্গু ছাড়া কেউ চিন্তা করে না। পৃথিবীতে কোনোদিনই আর খিলাফত আসবে না, আসতে পারে না, আসবে না, কোনোদিনই আসবে না। সৌদি আরব মানবে, সৌদি আরব ইরানকে মানবে, ইরান সৌদি আরবকে মানবে, তুরস্ক সৌদি আরবকে মানবে, সৌদি আরব তুরস্ককে মানবে। এই খিলাফত কে ভেঙেছে? মিস্টার জেনারেল ওয়াকার, আপনার বাহিনীকে একটু পড়ালেখা করেন। ওই সারাদিন মসজিদে গিয়ে লামা জাহাবি ওয়াজ শোনায়েন না। আপনার সেনাবাহিনীর লোকেরা সারাদিন বালাজাহারি, খালাজাহারি, জুকার নালাগের মতো ফাতরাদের ওয়াজ শুনে সময় কাটায়। একটু বই টই পড়তে বলেন। আপনাদের লাইব্রেরি আছে আমি জানি, ওই লাইব্রেরিতে 2-1 আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে, প্রচুর বই আছে। যে কোনো কারণে হোক আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনাদের ওখানে বই আছে, একটু পড়তে বলেন। আচ্ছা, বই না পড়তে পারলে মোটামুটি পিডিএফ লিঙ্ক পাওয়া যায়, একটু পড়তে বলেন। আমি জানি আপনি সেনাবাহিনীতে লোক না, সব মূর্খ বর্বর দেন, না হলে তো আপনি হত্যা করাইতে পারবেন না। কারণ সেনাবাহিনীতে তো কোনো শিক্ষিত লোক তো বর্বরতা দেখাইতে পারবে না, তাই অশিক্ষিত লোকদের আপনারা নেন। অশিক্ষিত নিয়েছেন ভালো কথা, চরম ধর্মান্ধ আপনারা কেন হইলেন? আপনারা তো উচ্চশিক্ষিত মানুষ। আপনারা তো ক্যাডেট হওয়ার পরে আরো পড়ালেখা করেন বিভিন্ন জায়গায়, আর উচ্চশিক্ষিত হন, সর্বোচ্চ ডিগ্রি নেন, কেউ ডক্টরেট আছে, ইঞ্জিনিয়ার তো আছেই। কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রতি আমার কোনো আস্থা নাই, কারণ বুয়েট থেকে জঙ্গি বাড়ায় আমরা জানি। বুয়েট হলো ওটা তাবলিগের চিল্লার জায়গা। তো আপনি এই যে এগুলো বানালেন, খলিফার ইতিহাস, খিলাফতের ইতিহাস জানেন? আপনার এটা সাইনটা কি? আপনার বিলিফটা কি? খিলাফত। তাই আপনার বিহেভিয়ার আপনার নাম দিয়েছেন। তাহলে খিলাফত কায়েম করতে চান আপনি? আপনি যদি খিলাফত কায়েম করেন, আপনার খিলাফত আরবরা মানবে? আপনার তো আরবরা মিসকিন মনে করে। তুর্কিরা আপনার খিলাফত মানবে? মানবে না, আপনারা গোলাম মনে করে। আজ পর্যন্ত কোনো মুসলিম দেশে কোনো আপনারা নাগরিকত্ব পেয়েছেন? আমেরিকা যায় তো খুব টাকা পয়সা রেখে, সৌদি আরবে জানতো দেখি নাগরিকত্ব নিতে দেয় কিনা, এটা বিয়ে করে দেখেন না আরবদের। আপনাদের তো সেরা ভাঙ্গা মাইট দিবে। আপনার মুরত থাকে 5টা, সেনাবাহিনীতে তো দিবে না, দাস কামলা মনে করে। আপনার যারা অফিসার আছে একটু বিয়ে করে দেখেন তো। সৌদি আরবের একটা মেয়ে, তুরস্কের একটা মেয়ে, তুরস্ক না, আরে কুয়েতের একটা মেয়ে, কাতারের একটা মেয়ে, জর্ডানের একটা মেয়ে, আরবের একটা মেয়ে,
ইরাকের একটা মেয়ে বিয়ে করে দেখান তো আমারে, কত শাটার মুরদ আপনাদের। আপনারা যারা জেনারেল আছেন তারাই করে দেখেন, কারণ সেনাবাহিনীকে তো দিবেই না কর্মী, আর 8 পাস ইন্টারমিডিয়েট পাস এদের কি দাম আছে? এই যে খিলাফত কায়েম করতে চাইলেন, সৌদি আরবে আছে নাকি আলীর নামে কোম্পানি? পাবেন। ইরাকে আছে, খোদ ইরানে আছে নাকি আমাকে বলেন তো, যেখানে আলী সবচেয়ে সম্মানিত শিয়াদের কাছে আলী নামে কোম্পানি আছে কিনা আপনি আমাকে একটা দেখান তো। এই যে ফাত্রামি করে বাংলাদেশের সেনাবাহিনীকে পচাইলেন, বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র না শুধু, আপনারা নিজেরা সেনাবাহিনী যে জঙ্গিবাদী সেটা প্রমাণ করতে বুঝতে পারেন। আমাকে যারা ফোন করেছে তারা মনে করে আমি বিরাট বড় ক্ষমতাধর, আমি জেনারেলে ফোন করলে শুনে, আমি তারেক রহমানের ফোন করলে শুনে, তারপর শেখ হাসিনার সাথে নাকি আমার কথা, এটা লোকজন মনে করে, আসলে তা নয়। কেউ কেউ মনে করে যারা মারা গেছে খালাদা জিয়া তারাও ফোন করলে আমার কথা শুনে, এত ক্ষমতাধর মনে করে, আসলে আমি তা না, এত যোগ্য মানুষ আমি নেই। তারা মনে করে বলছে এগুলো সতর্ক করেন, কথা বলেন সেনা কর্তাদের সাথে। আমার ভাই এই কর্নেলের উপরে কোনো কর্মকর্তার সাথে আমার কথা হয় না, কারণ আমি একদিকে আর্মিদের ভয় পাই, আরেকদিকে হলো তাদের সাথে যোগাযোগ করা বিপজ্জনক, আর তারা সব কথা বলে না, আর তাদের সাথে কথা বলে ইয়েস নো ভেরি গুড বাইরে যাওয়া যায় না। তারা জ্ঞানের তাদের চিন্তা করার সুযোগ নাই। ঠিক মুসলমানরা যেমন মাদ্রাসা তালেবে ইলমরা যেমন ধর্মান্ধ থাকে, তাদের মৌলবী সাহেব কি বলেছে, ওস্তাদ কি বলেছে, রাহাবার কি বলেছে, আর বাইরে তারা আকাবের কি বলেছে, আর বাইরে চিন্তা করার শক্তি নেই। সেনাবাহিনীর চিন্তা করার শক্তি নেই, কিন্তু মৌলবাদী চিন্তা করার শক্তি কিভাবে আসে? ওইটা আবার স্বাধীনতা আছে। কারণ কি, আমি যেদিন ক্যান্টনমেন্ট গুলোর ভিতরে দেখেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো লেখা, তখনই বুঝছি বাংলাদেশের সেনাবাহিনী কে আবার আর্মি, এটা আওয়ামী লীগ ক্ষমতা থাকে গেলেনি। আমি ক্যান্টনমেন্ট গুলোতে দেখেছি সিভিল মানুষ হিসেবে আমার সাথে বেশি কেউ ক্যান্টনমেন্টে যায় নাই। যাদের আত্মীয় স্বজন সরাসরি রক্ত আছে তারা হয়তো যায়, তাও আমার মতো যাইতে পারেনি, ঘুরতে পারেনি, কথা বলতে পারেনি। আমি সিভিল হইলেও আমার গোষ্ঠীর মধ্যে সেনাবাহিনীর লোক না থাকলেও আমি ক্যান্টনমেন্টে আসা যাওয়া করেছি। আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এমনকি আমি তো বলেছি যে আমাকে যখন ইসলামিস্ট জঙ্গিরা মেরে ফেলতে চাইতো, মুসলিম জঙ্গিবাদীরা মেরে ফেলতে চাইতো, আমি রাতে কিন্তু ক্যান্টনমেন্টে থাকতাম। এটা অনেকেই জানতেন না। আজকে যারা ওই যে গণজাগরণ মঞ্চ করতেন, তারা আমাকে যারা সতর্ক করতেন, তারা হয়তো আরো 2-1 জায়গায় বলেছি, তাদের আজকে রাশটা প্রকাশ করে। আমি কিন্তু আমার বাসা উত্তরা থাকতো, একই সাথে আমার বাসা উত্তরা, মিরপুরে বাসা ভাড়া থাকতো, এবং যাত্রাবাড়ি কমলাপুর এদিকে বাসা ভাড়া করতাম, একই সাথে 2-3টা বাসা নিয়ে থাকতাম। কিন্তু আমি কিন্তু গিয়ে থাকতাম ক্যান্টনমেন্টে, তার জন্য আমাকে হত্যা করা যায় নাই। অনেকে বলেছেন না ফরিদের কি হয়েছে, ফরিদের তো কিছু করেনি মৌলবাদীরা, পাইলে তো আমি তো দীপন না, আমি তো বিচিত্র রায়ের মতো বোকা নই, তাই আমাকে কায়দা করে নয় বুদ্ধি করেই বেঁচেছিলাম। আমি জানি যে এই সমস্ত হত্যার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। আর আমি উত্তরে বললে দক্ষিণে যাইতাম সেই সুরানি দুয়ারানির গল্প, এই জন্য বেঁচে আছি। কারণ আমার স্থান কেউ জানতো না কখনো, আমি রাত কোথায় যাপন করবো এটা আমার স্ত্রীও জানতো না। আমি আমার রাতের 12টায় হয়তো আমার স্ত্রীর সাথে ঘুমিয়ে আছি, আমি উঠে চলে যেতাম, এটা আমার পরিকল্পনার অংশ। অথবা আমি এক জায়গায় মনে করেন আমি মিরপুরে গিয়ে ঘুমিয়ে আছি, অথবা উত্তরা গিয়ে ঘুমিয়ে আছি, সেখান থেকে উঠে গিয়ে আবার আমি বাসায় চলে যেতাম। তার জন্য অনেকে বলছেন না আমার ক্রাইসিস থাকতো, কেন? কারণ আমার কয়েকটা বাসা ভাড়া নিয়ে থাকতো। এমনকি উত্তরাতে আমাকে যারা জানতো আমি 18 নম্বরে থাকি, 18 নম্বরে ঠিক আরেক জায়গায়, মজার বিষয় হলো জামাতের এক লোক জেনে ফেলেছিল আমি কোন বাসায় ভাড়া নেই। একটা লোক জানতো, জামাতের লোকে জেনে ফেলেছিল, এবং যে এই ভিডিওটা শুনবে সে হাসবে। আমার এলাকার একটা জামাতের ছেলে, সে ওই বাসাটা আমাকে জেনে ফেলেছিল যে ওই বাসাও আমি ভাড়া নিয়েছি, মানে আরেকটা বাসা উত্তরা 18 নম্বরের বাইরে কাছাকাছি বাসা নিয়েছি, যাতে মানুষ দেখবে আমি প্রজেক্টে ঢুকি, কিন্তু আসলে আমি আবার বের হয়ে গিয়ে আমি ওয়াকিং ডিস্টেন্সে গিয়ে আমি হেঁটে হেঁটে গিয়ে আরেকটা, এই জন্য আমার খরচ বেশি ছিল। এটা অনেকেই জানতেন না, আজকে বললাম। অনেকেই ভাবতো যে ফরিদের এত টাকা হয় তারপর টানাটানি কেন, এখন বুঝতে পারছেন তো আমাদের সন্তানকে রাখা হইতো এক জায়গায়, আমরা স্বামী স্ত্রী থাকতাম এক জায়গায়, এছাড়া আরো বাসা থাকতো, ভাড়া নিয়ে থাকতো। সেই জন্য আপনারা যারা গিয়েছেন অনেক সময় আশ্চর্য হয়েছে, আমার বাসায় তেমন কোনো ফার্নিচার নেই, খাটা ডাইনিং টেবিল ছাড়া পেতেন না, তাই না? এটাও একটা কারণ ছিল। আমার যেটা নির্দিষ্ট বাসা যেখানে সব ছিল সেখানে কাউকে আমি নিয়ে যেতাম না, আমার পরিচিত কাউকে আমি নিয়ে যেতাম না। কারণ কি জানেন? কারণ পরিচিতদের কাছ থেকে তো তথ্য নেয়, পরিচিতদের কাছ থেকে মানুষ তথ্য নেয়। পরিচিত না জানলে আর ঘনিষ্ঠ আত্মীয় না জানলে কেউ জানে না। আমি কোথায় থাকতাম, কিভাবে থাকতাম, শুধু 2 জন মাত্র মানুষ জানতো। ওই 2 জন আমার রক্তের না, এবং 2 জন আমার আদর্শেরও না আমার রাজনৈতিক আদর্শের না আমার চিন্তারা। 2 জন মানুষ শুধু জানতো আমি কোথায় থাকি, কারণ মিনিমাম 2 জন সাক্ষী থাকে, এবং 2 জনের কেউ আমার আত্মীয় না, কেউ আমার রক্তের না। আবারও বলি 2 জন আমার আদর্শেরও ছিল না, শুধু 2 জন জানতো।
এবং তারা কোনোদিন বলে নাই। আর ভুল করে একটা বাসার ঠিকানা জামাতের একজন লোক জেনে গিয়েছিল। এখন বলি আপনাদের, এই যে যারা আমি বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি আমি কৃতজ্ঞ, সমালোচনাও করি, সত্য কথাটা বলি। আমি মাসের পর মাস সেখানে গিয়ে থাকতাম। আশা করি সেই ক্যান্টনমেন্টের লোকগুলো এখন বুঝতে পেরেছেন, যারা এই ভিডিও দেখবেন ওনারা চিন্তা করতো আমি কেন ক্যান্টনমেন্টে থাকি। ক্যান্টনমেন্টে তো আপনি 3 দিনের উপরে থাকতে পারবেন না, মাসের পর মাস থেকেছি, মাসের পর মাস। আমার সেটা নিরাপত্তার জন্য থাকতাম। এখন বুঝতে পেরেছেন? আশা করি আমার ভিডিও যারা দেখবেন সেই সেনাবাহিনীর লোকজন তারা এখন বুঝতে পারতেছেন। তারাও অবাক হয়ে যেত আমি কেন এখানে থাকি, কি কারণে। তারা কেউ ভাবতো আমি ব্যবসা করি, এমএস এর ব্যবসা করি, কন্ট্রাক্টরি করি, আসলে তা না। কেউ ভাবতো মিরপুরে আমার অনেকগুলো বাস আছে, আসলে তা না। অনেকেই জানতো যে আমি মিরপুরের অনেকগুলো বাসের মালিক, আমি আসলে তা না। আমি নিরাপত্তার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে থাকতাম, কারণ মারা যেতাম বহু আগেই। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। নিঃসন্দেহে আমার জানো এখানে না গেলে হয়তো বাঁচত না, কারণ যত কিছুই করো ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে তো আমাকে মেরে ফেলতে পারবে না, রাইট? আর আমি কখন আসতাম কখন যেতাম কেউ জানতো না। সেনাবাহিনীর লোকদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। অনেকে সেনাবাহিনীর লোক তো মনে করতো আমি তাদের স্টাফ। অনেক সময় ভুলে অনেক প্রশ্ন করে বসতো, মানে ভুলে আমাকে অনেক তথ্য ভুলে দিয়ে ফেলতো। আমি বলতাম আমাকে বললেন না, আর বললেন, আমি থামিয়ে দিতাম। যখন বলা শুরু আমি সিভিল, চমকে যেত তখন। যাই হোক, সেই জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আপনি তো এটা করতে পারেন, আমার সেনাবাহিনীকে, আমার বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি ধ্বংস করতে পারেন না। এইভাবে আলী ব্রিগেড, উমর ব্রিগেড, ফাতেমা ব্রিগেড, এখন প্রস্তাব দিয়েছেন ফাতেমা ব্রিগেড, আয়েশা ব্রিগেড, এরপরে কি খোমেনি ব্রিগেড বানাবেন? মোহাম্মদী ব্রিগেড একটা মোহাম্মদী ব্রিগেড বানান, একটা খোমেনি ব্রিগেড বানান, সবচেয়ে ভালো হবে। আওয়ামী লীগেরও খুশি হবে। খোমেনি ব্রিগেড যদি বানান সবচেয়ে বেশি সাপোর্ট পাবেন আওয়ামী লীগের। এটা বানায় ফেলান, খোমেনি কোম্পানি বানায় ফেলান, ব্রিগেড বানান, কোম্পানি না, খোমেনি ব্রিগেড বানায়। আরো বানান কি সুলতান সুলেমান ব্রিগেড বানান, এরদোগান ব্রিগেড বানান, ইমরান খান ব্রিগেড বানান, নওয়াজ শরীফ ব্রিগেড বানান, কোম্পানি বানান না করছে কি, বেনজির ভুট্টো বানান, তারপর জুলফিকার আলী ভুট্টো কোম্পানি বানান। এগুলি তো আপনাদের হৃদয়ে তো তাই, ওটা আমরা বুঝি। তবে এই যে সেনাবাহিনীকে আপনি বিকৃত করে ফেলতেছেন, আমাকে একটা দেশ থেকে যদি বলতো আমি ভিডিও করতাম না। অদ্ভুত ব্যাপার, আজকেই সকালেই এতগুলো কল আমার যারা ঘনিষ্ঠ লোক তারা জানে আজকে আমার কত জরুরি কাজ। এইভাবে দেশটাকে ধ্বংস করেন না। আরেকটা জিনিস বলে দেই, এটা জামাতের যে প্রভাব না, শুধু জামাতিকরণ হয়ে গেছে। আমার এখন তো সন্দেহ হয় হিজবুত তাহরিরের সদস্য, তারপর মুসলিম ব্রাদারহুডের সদস্য বাংলাদেশ সেনাবাহিনীতে রয়েছে, নিশ্চিত। আমি এখন আগে অনুমান করতে, এখন আমি নিশ্চিত। এমনকি হামাসের জঙ্গি যদি থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে, অবাক হওয়ার কিছু থাকবে না। হিজবুল্লাহ থাকলে তো অস্বাভাবিক কিছুই না, এটা তো থাকবেই। শিখাও নির্বাণ বন্ধ করেছে কি যুক্তিতে শুনবেন? চরমনায়ের পীর প্রথম শিখাও নির্বাণের বিরুদ্ধে মিছিল করেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। আসলে কেন যে এটার নাম সোহরাওয়ার্দী উদ্যান রাখছে আমি জানি না। ওটার নাম জানেন কি ছিল? ইন্দিরা উদ্যান। কেটে ফেলা হয়েছে কারণ হিন্দু নাম যে। যাই হোক, তো এই সোহরাওয়ার্দী উদ্যানে যেটার নাম ছিল তার আগে ছিল রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দানটাকে এখন সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশে তো সোহরাওয়ার্দীর কোনো অবদান নেই, তার নাম কেন? ওটা ভাসানী উদ্যান অন্তত রাখতেন, কারণ বঙ্গবন্ধু মুজিব উদ্যান রাখলে তো আপনাদের শরীর জলে চুলকায়। ভাসানী উদ্যান রাখতেন অন্তত, সোহরাওয়ার্দী উদ্যান কেন? মৌলানা তর্ক বাগিশ উদ্যান রাখতেন, ওগুলো রাখবেন না, কারণ কি? যাই হোক, সেটা অন্য প্রশ্ন। প্রথমে চামরানাই পীর, লিল্লাখর চামরানাই পীর প্রথমে প্রতিবাদ করলে এটা নাকি ইসলাম বিরোধী, তাই শিখাও নির্বাণ চালানো যাবে না। ইসলামী ব্যাংকও তো ইসলাম বিরোধী, বন্ধ করেন। সংসদটা তো ইসলাম বিরোধী, বন্ধ করেন। সংবিধান ইসলাম বিরোধী, ওটা তো বিরোধিতা করেনি আপনারা। মিথ্যা মামলা করো তো ইসলাম বিরোধী, বাংলাদেশে তো মিথ্যা মামলার গিজ করে। তারপরে মাদ্রাসায় বলাৎকার করা কি ইসলামের পক্ষে? ওটা ইসলাম বিরোধী না? আপনি চরমনাই পীর, আপনাকেই তো ইসলাম বিরোধী মনে করে যারা পীর পদ্ধতি মানে না। শাহজালাল মাজার ইসলাম বিরোধী মনে করে, আবার শাহজালাল মাজার চরমনাই পীর আপনারা মনে করেন জামাত ইসলাম। কে ইসলাম বিরোধী না? পৃথিবীতে ইসলামের কোন সেক্টে কে ইসলাম বিরোধী না? আমাকে একটা লোক বলেন। শিয়ার কাছে সুন্নি ইসলাম বিরোধী, সুন্নির কাছে শিয়া ইসলাম বিরোধী। যারা লামাযহাবী বাংলাদেশের আমিন জুড়ে বলে, কেউ কেউ তাকে আহলে খবিশ বলে, তাদের কাছে আর সবই ইসলাম বিরোধী। বাংলাদেশ সব মসজিদ ইসলাম বিরোধী, নামাজ পড়তে না করে না।
তাহলে তো এটা ইসলাম বিরোধী। তো সবই তো বন্ধ করে দিতে হয়। আপনাদের কথা আপনারাই বন্ধ হয়ে যাবেন। পুরো দুনিয়াটাই তো ইসলাম, আপনাদের কাছে কি ইসলাম বিরোধী না? নাচ, গান, শিক্ষা, বিজ্ঞান, দর্শন, সাহিত্য সবই তো ইসলাম বিরোধী। তো সব বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এটা গেল ইসলাম বিরোধী দাবি করলো। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের সীমান্ত রক্ষক, আমাদের নিরাপত্তা দানকারী বাংলাদেশ সেনাবাহিনী কি যুক্তিতে শিখা নির্মাণ বন্ধ করেছে জানেন? কিরকম একটা ফাত্রা যুক্তি দিয়েছে জানেন? তা হলো অপচয় হয়, গ্যাস অপচয়। ঠিক আছে, গ্যাস অপচয়। আচ্ছা, 24 ঘন্টা ওই শিখা নির্বাণ তো যারা দেখেছেন, আমরা যারা দেখি, কত টাকার গ্যাস যায় প্রতিদিন? আচ্ছা, এখন বলেন তো, বাংলাদেশে বিদ্যুৎ চুরি হয় কতটুকু? বাংলাদেশে গ্যাস চুরি হয় কত কোটি টাকার? পানি চুরি হয় কত কোটি টাকার? কত হাজার কোটি টাকার? সেটা আপনার কাছে অপচয় মনে হলো না? সেনাবাহিনী যে 5% ঘুষ খায় সেটা অপচয় মনে হলো না? সেনাবাহিনী অপচয় করে না? কোনো কাম নাই, কোনো কাম নাই। আইসা রাস্তা বানানো নয় একটা, তারপর সেখানে ফুলের টব বানো, এটা করো ওইটা করো, এটা অপচয় না? আরে পুরো বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের অপচয়। যদি আমি বলি ভুল হবে? কার সাথে যুদ্ধ করবেন আপনি? কার সাথে যুদ্ধ করেছেন এই পর্যন্ত? সেটার মুরুদে গোলাবে যান না সেনাবাহিনী, ভারতের বার্মার সাথে যান না একটু ফাইট করতে, সেটা ভাঙ্গা মার দিয়ে দিবে। আপনি পুরো সেনাবাহিনী তো অপচয়ের একটা জায়গা। কি করেছেন আপনি? বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, কি ঠেকাইতে পারছেন? চোরা কারবারি ঠেকাইতে পারছেন? ওটার এখন বলুন বিডিআর তো সেনাবাহিনী, বিজিবি তো সেনাবাহিনী, এটা কমান্ডে কে? সেনাবাহিনী। বিজিবির তো নিজের কমান্ডার নাই, সেনাবাহিনীর দায়িত্ব তো সেনাবাহিনী। কি পারছেন আপনি? অপচয় কি অপচয় আপনি রোধ করতে পারছেন? চোরা কারবারি ঠেকাইতে পারছেন? পারেন না। আপনারা নিজের অপচয় করেন না? আপনাদের সবই অপচয়। যদি বলি ভুল হবে? অপচয়ের দোহাই না। আসলে এরও বক্তব্য, এই জেনারেল এবং আর্মিদেরও বক্তব্য, স্যার এটা ইসলাম বিরুদ্ধে, এটা কুফরি, এটা অগ্নি পূজা হইতেছে, এটা সেনাবাহিনীরা বুঝাইছে এবং সেনা প্রধানতা মানছে। আসলে অপচয় হয়, এটা মিথ্যা কথা। উত্তর হলো ওই যে ইসলাম বিরোধী। এই কারণে, এই জন্য তারা শিখা নির্মাণ বন্ধই শুধু করে নাই, পাশাপাশি আবার ইসলামী খিলাফা কায়েম করার জন্য বাংলাদেশ থেকে সৈনিকেরা যাবে, সারা দুনিয়া ইসলাম কায়েম করবে। অথচ রাখবে কিন্তু এদের কামলা সেনাবাহিনীরা। ওই যে ইসরায়েলে কয়েকদিন পরে বাংলাদেশ পাকিস্তানের সেনাবাহিনী কিছুদিন পরে কিন্তু ইসরায়েলে কামলা দিতে যাবে, নিশ্চিত থাকেন আপনি। ওই গাজা সীমান্ত পাহারা দেবে, অলরেডি পাকিস্তানিদের পাহারা দেওয়া হইতেছে। এই কাজ করবে, মানে যেগুলো কাজ বিপজ্জনক ওগুলো বাংলাদেশ পাকিস্তান দিয়ে করাবে। আমরা এগুলো জানি। যে কথাটা বলতেছিলাম, যারা আমাকে ফোন করেছেন তারা বলেছেন যে এই বাংলাদেশ সেনাবাহিনী অদূর ভবিষ্যতে বিতর্কিত হবে এবং এই কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমাকে তারা বলেছেন, এটা আমার কথা না। দুইজন ইতালি থেকে, একজন স্পেন থেকে, 5-6 জন আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউকে থেকে, সুইডেন থেকে ফোন করেছেন আমাকে, এবং প্রত্যেকে কিন্তু মুসলমান, এবং এর মধ্যে অর্ধেক কিন্তু আওয়ামী লীগ বিরোধী মানুষ। যারা ফোন করেছে 25-30 জন মানে মেসেজ করেছে, তাদের মধ্যে, কারণ আমার তো অত সময় নেই, এরা অর্ধেকই কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। তারা আমাকে লেগেছে যে বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেল। তারেক রহমানের কিন্তু কিছু উপদেষ্টারা কি করতেছে? এখন আপনি হয়তো খুশি হইতে পারেন, এখন যারা বাংলাদেশের চরম ধর্মান্ধ তারা হয়তো খুশি হইতে পারে, কিন্তু এই খুশি কিন্তু খুশি থাকবে না। 2023 সালে 7 অক্টোবর বলেছিলাম, আজকে 2026 সালে 12 জুলাই বলে রাখলাম, এই বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যাবে একদিন। নিশ্চিত থাকেন শুধু এই নামের কারণে। এবং এরা এরপরে আবার ফাতেমার নাম দিতেছে, ফাতেমা এবং আয়েশা। এবার ফাতেমা সম্পর্কে বলি। ফাতেমাকে নবীর কন্যা, নবীর আর কোনো কন্যা নাই, নবীর আর কোনো কন্যা নাই। নবীর তো আরো 3 কন্যা আছে, যদিও শিয়ারা মনে করে যে নবীর কন্যা একজনই। দেখেন, আপনাদের যে 4 কোম্পানি, এই কোম্পানির একজনকে মিশনে নিবেন, আপনি লিখে রাখেন আমার কথা। আমি শেখ ফরিদ বলে রাখলাম, আয়েশা ফাতেমা করতেছেন না, আমি লিখে রাখলাম। সারা পৃথিবীতে আপনারা যখন মিশনে যাবেন বিপদে পড়বেন, আমি লিখে রাখেন আমার কথা, আপনাদের মিশন বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশ সম্পর্কে এই যে 4 খলিফার নাম, একদিকে এমনি তো কালেমার পতাকার ফাত্রামি চলতেছে। ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। এগুলো বুঝেন? সেনাবাহিনী তো এমনি লেফট রাইট করতে করতাম না। আপনারা মনে করেন না হাতে বন্দুক আছে দেখে আপনারা ব্যাগ বাল বুঝেন, এটা মনে করেন না। ওই এলাকার সন্ত্রাসীরাও ওর কাছে যখন বন্দুক থাকে নিজেরা মেলা কিছু মনে করে। আপনাদের কাছে বন্দুকটা লাইসেন্স করা সরকার দিচ্ছে, আর নিজেরা মনে বহুত কিছু মনে করেন। আমি জানি আমার এই কথা আপনার কাজ হবে না, আপনাদের আকল কতটুকু আমি কিন্তু জানি। 10 জেনারেলের সাথে অন্তত জীবনে কথা বলেছে, তার আকল কতটুকু আমরা জানি। পড়ালেখা তো বাইরে আপনার করার সুযোগই নাই, করেনও না, সুযোগও নাই।
তার উপর আপনার চরম ধর্মান্ধ। বাংলাদেশ সেনাবাহিনীতে লামাজাবিকরণ হয়ে গেছে আমরা জানি, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম লামাজাবিকরণের পরেও আলী আর ফাতেমার নাম কিভাবে দিল, কারণ আলী আর ফাতেমার নাম হচ্ছে আপনার লামাজাবিদের কাছে খুব অপ্রিয়। তার মানে বোঝা গেল বাংলাদেশে শিয়া সুন্নি, সেনাবাহিনীতে শিয়া সুন্নি দুই রকম জঙ্গিবাদী আছে। এটা আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে না, না আপনার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য, না আমাদের দেশের জন্য একটু ভালো ফল বয়ে আনবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাধান দর্শক, আমাদের দেশের বহুল আলোচিত -2 ফর্মুলা, তারপর 111 11, আবার সেই 11 আদলে আরেকটি 11 হবে 211, এরকম কথাবার্তা আমরা সেই 2006 সন থেকে ক্রমাগত বলে আসছি। -2 ফর্মুলার যে মূল ভিত্তি সেটা হলো বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল, এই দুটো রাজনৈতিক দলের বলয় থেকে দেশ এবং জাতিকে বের করতে হবে। আচ্ছা, বের করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি, মানে একটা যাকে বলা হয় ফুল ডেমোক্রেসি, যেখানে যে যার মতো করে সংগঠন করতে পারবে এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে, এরকম একটা রাস্তা করে দেওয়ার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন কৌশলগত যে সকল শক্তিসমূহ রয়েছে তারা চাপ প্রয়োগ করবে, তাপ প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে, অর্থ বিনিয়োগ করবে। এবং ওই যে -2 এটিকে যদি মোটা দিকে বলা হতো তাহলে বিএনপি থেকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে হবে, জিয়া পরিবারকে মাইনাস করতে হবে, এবং জিয়া পরিবারের বাইরে যে সকল নেতৃত্ব রয়েছে তাদেরকে সুযোগ করে দিতে হবে এই দলটির সভাপতি এবং সেক্রেটারি হওয়ার জন্য বা অন্যান্য বড় বড় পদ পদবি যাওয়ার জন্য। আর অন্যদিকে শেখ হাসিনা, শেখ পরিবার এবং তার আত্মীয় স্বজনেরা আছে তাদেরকেও আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে এবং আওয়ামী লীগ একটা সর্বজনীন দল হিসেবে দলের ভিতরে যারা ত্যাগী, যোগ্য, তারা তাদের আপন যোগ্যতা বলে প্রতিযোগিতার মাধ্যমে এই দলে শীর্ষ পর্যায়ে চলে আসবে। তো এই যে আপাত দৃষ্টিতে চমৎকার সুন্দর, শুনতে ভালো, এরকম একটি মিক্সচার, দ্য পলিটিক্যাল মিক্সচার, এটি 111 নামক যে ব্যর্থ সামরিক কু বা অভ্যুত্থান হয়েছিল 2006 সালে, তার প্রেক্ষিতে প্রায় টানা 1 বছর ধরে বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে সংস্কারবাদী একটা গ্রুপ দাঁড় করে আনা হয়। এর বাইরে অনেকগুলো কিংস পার্টি তৈরি করা হয় ফেরদৌস আহমেদ কুরেশির নেতৃত্বে, এবং 1 বছর পর সবাই বুঝতে পারেন যে এটা সম্ভব নয়। এতে করে যেটি হয়, সেই 11 সরকার তাদের পতন হয়, তারপর সংস্কারবাদী যারা গ্রুপ ছিলেন বিএনপি এবং আওয়ামী লীগের তাদের পতন হয়। 11 সময় যারা ঠিক এই সরকারের দাবিদার ছিলেন তারা সবাই বিপদে পড়ে এবং পুরো প্রকল্প ভেস্তে যায়। তখন বলা হয়ে থাকে ভারতের প্রত্যক্ষ মদতে, আমেরিকার সাপোর্টে এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জি তার ডাইরেক্ট অভিভাবকত্বে এটি পলিটিক্যাল সমঝোতা হয় বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, 11 কুশলীদের সঙ্গে এবং অন্যান্য যারা পক্ষ বিপক্ষ রয়েছে তাদের সঙ্গে। এরপরই একটি নির্বাচন হয়। সেই নির্বাচন 2008 সনের 29শে ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। তো এইভাবে 1 বছর 1.5 বছর মোটামুটি একটা চমৎকার পরিবেশে চলছিল। বিএনপি আপত্তি করেনি, মৃদুভাবে বলার চেষ্টা করছিল যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। কিন্তু পরবর্তীতে আবার পরিস্থিতি উল্টে যায়। আওয়ামী লীগ বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার, তারপর জামাতের বিরুদ্ধে তাদের যে শক্ত অবস্থান সেইগুলো, এরপর নিজ দলের মধ্যে যে সংস্কারবাদী গ্রুপ তাদেরকে পিছনে ঠেলে দেওয়া, এই কর্মগুলো করে তার যে বলয়টা সেই বলয়টিতে সে যথেষ্ট দুর্বল হয়ে পড়ে। আর অন্যদিকে বিএনপিকে শক্তিশালী করার পরিবর্তে 11 সময় বিএনপির বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাগুলো তারা চলমান রাখে, আর 11 সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো তারা উঠিয়ে নেয়। ফলে একটা অসম রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় এবং তার প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতি মানুষ
মানে বিশেষ করে বিএনপি বিশ্বাস হারিয়ে ফেলে। এবং 2014 যে নির্বাচন হয় সেই নির্বাচনে তারা বলে যে এই পদ্ধতিতে আমরা যাব না, অর্থাৎ আওয়ামী লীগ যে তত্ত্বাবধায়ক প্রথা বাতিল করেছিল সেটা বিএনপি মেনে নেয়নি এবং ওটা নিয়ে রাজনৈতিক রেষারেষির এক পর্যায়ে বিএনপি সেই নির্বাচন বর্জন করে। তারপরে ঘটনা তো আমরা সবাই জানি। তো 14 সনের পর থেকে আবার আলোচিত হতে থাকে -2, আবার আলোচিত হতে থাকে 211, আরেকটা 111 আসবে। এই কারণে শেখ হাসিনা ধীরে ধীরে এতটা শক্তিশালী এবং এতটা কর্তৃত্ব পরায়ণ হয়ে পড়েছিলেন যে তাকে মোকাবেলা করার মতো রাজনৈতিক শক্তি বাংলাদেশের ছিল না। তো সেই অবস্থায় একটা মিলিটারি ইন্টারভেনশন, মিলিটারি হস্তক্ষেপ, তার সঙ্গে জনগণের অভ্যুত্থান, একই সঙ্গে আমেরিকা, তারপর ভারত, এ সকল রাষ্ট্রের অংশগ্রহণ সব মিলিয়ে আবার একটা সেই যে সামরিক অভ্যুত্থান 11-এর মতো, এটা সবাই তখন খুব যাকে বলা হয় একেবারে মাথায় করে নাচছে যে আরেকটা 11 যদি আসতো বা আরেকটা 2-11 যদি আসতো, আরেকটা 2-11 বলতে মানে আরেকটি হয় না, 2-11 যদি আসতো 11-এর অনুকরণে, আমরা ফুলের মালা দিয়ে বড় করে নিতাম। এভাবে 10টা বছর আয়োজন চলতে থাকলো, 10টা বছর আলাপ আলোচনা হতে থাকলো। এরপর আসলে কি হলো আমরা কিছু বলতে পারি না। 2024 সনে আমরা যেটা দেখলাম সেটা হলো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে, বহু মানুষ হতাহত হয়েছে, বহু পক্ষ এখানে আহত নিহত হয়েছেন এবং এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছে। ফলে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখের যে ঘটনা, সেই ঘটনার একটা সমীকরণ আমরা দাঁড় করাতে পারছি না যে এটা কি 2-11, এটা কি গণ অভ্যুত্থান, এটা কি যাকে বলা হয় -2 ফর্মুলার যে দ্বিতীয় প্রেক্ষাপট, এটিকে একটি বিপ্লব, এটিকে একটি ম্যাটিকুলাস ডিজাইন, এটিকে আওয়ামী লীগের একটা কৌশল, এটি কি বিএনপির একটা ভাব নাকি কি? মানে এখনো পর্যন্ত গত 2 বছর ধরে বিতর্ক চলছে এবং 2 বছরের মধ্যে দুটো সরকার, একটা সরকার চলে গেছে আর একটা সরকার এখন ক্ষমতা আসছে 4.5 মাস ধরে। কিন্তু ক্ষমতা আসার পরও সরকারের মধ্যে যে স্বস্তি থাকবে, সুদূর প্রসারী পরিকল্পনা থাকবে, সরকার সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কাজ করবে, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংসদে যে সকল বিরোধী দল আছেন, সরকারি বিরোধী দল মানে রাষ্ট্রীয় বিরোধী দল, এনসিপি এবং জামাত, রাজপথে যে সকল বিরোধী দল আছে অর্থাৎ সংসদে যারা আছে তাদের বাইরেও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল আছে, তার মধ্যে সিপিবি, বাসদ, এরকম আরো অনেক দল আছে। তারা কেউ সরকারকে আসলে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না। এরবারে নিষিদ্ধ যে সংগঠনটি, সেই নিষিদ্ধ সংগঠনটি দেশের ভিতরে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে, দেশের বাইরে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে। আর সেই নিষিদ্ধ সংগঠনটির সঙ্গে বিশ্বের পরাশক্তি নামক যে দেশ, এক বা একাধিক দেশ, অনেকটা আম দুধের মতো, আম কাঁঠালের মতো একেবারে মিশে গেছে। তারা বাংলাদেশে আরো একটি অস্বস্তিকর পরিবেশ, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। নানা রকম কথাবার্তা, আজ ঢুকে পড়বো, কাল ঢুকে পড়বো, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, এয়ারপোর্ট থেকে আসবো, দেখি কি হয়, আমি প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করেছিলাম, আমি করিনি, ইত্যাদি ইত্যাদি নানা কথা। মানে যখন যে কথাটা বললে নিষিদ্ধ সংগঠনটির জন্য সুবিধা হয়, যখন যে কথাটি বললে সমাজে বিতর্ক তৈরি হয় এবং বিসংবাদ তৈরি হয় এবং একই সঙ্গে কনফিউশন, সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হয়, এই ধরনের কথা, কাজ, কর্ম, কৌশল এমনভাবে মার্কেটিং করা হচ্ছে, ব্র্যান্ডিং করা হচ্ছে দেশে এবং বিদেশে, যার ফলে সরকারের মানে এখন তারেক রহমান সাহেব না হয় যদি এখানে যদি জন এফ কেনেডি সরকার থাকতো, তিনিও সুস্থ থাকতে পারতেন না, স্বস্তিতে থাকতে পারতেন না। ফলে কি হলো, সরকারের কোনো কাজকর্মে গতি আসছে না। এই অবস্থায় আবার অনেকে সেই আশঙ্কা করছে যে তাহলে কি -2 ফর্মুলা একেবারে কনফার্ম হয়ে গেল? -1 তো কনফার্ম হয়ে গেছে একটি দল নিষিদ্ধ হওয়ার মাধ্যমে এবং সেই দলের নেতাকর্মীদের একটা বিরাট অংশ জেলে গেছে, আর একটি অংশ দেশের বাইরে পালিয়ে আছে, যাদের বিরুদ্ধে মামলা, মোকদ্দমা, হামলা থেকে শুরু করে আরো বহু মানে তাদের মাথার উপর বোঝা হয়ে আছে।
যারা বিদেশে পালিয়ে গেছেন। তাদের সঞ্চিত অর্থ বাজেয়াপ্ত হয়েছে, তাদের সঞ্চিত অর্থ অনেকে মেরে দিয়েছে, তাদের অনেকে বয়স্ক হওয়ার কারণে বুড়ো হয়ে গেছেন, তাদের সেই তেজ এখন আর নেই। আগামী 1-2 বছর পরে তারা আরও বার্ধক্যজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগ এবং শোক দ্বারা আক্রান্ত হবেন। তো কাজেই এটা মাইনাস যে 1, এটা তো একেবারে 100% কনফার্ম হয়ে গেছে। এখন সেই বিভিন্ন শক্তি যদি একত্র হয়ে রেজিম চেঞ্জ করার জন্য আন্দোলন করে এবং সরকার যদি কোনো কারণে সেটা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের মতো বিএনপির অবস্থাও ওইরকম মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এখন বিএনপির পতন মানে যে কোনোভাবে পতন মানে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে যাবে এবং আওয়ামী লীগ বিএনপি এই দুটো দল আবার ফিরে আসবে, এটি কল্পনায় এবং কাব্যে কিংবা সাহিত্যে স্থান পাবে। বাস্তবতা এটা খুবই দুরূহ একটা বিষয়। তাহলে যখন এই দুটো প্রবল শক্তি রাজনীতির প্রতিদ্বন্দ্বী, একটির 100% দাফন কাফন হয়ে গেছে, আরেকটির দাফন কাফন করার জন্য সকল পক্ষ, মানে এখানে যার দাফন কাফন হয়ে গেছে সে কবর থেকে বলছে যে আমি তো মরছি, ওকে নিয়ে আসো, একসাথে আমরা কবরের মধ্যে গলাগলি করে থাকবো, এরকম একটা ঘটনা ঘটছে। আর অন্যান্য যারা আছে তারা মনে করছে যে না, সতীনের যে ছেলে তাকে দেখতে আমার একদম ভালো লাগছে না, কাজেই যে কোনো মূল্যে এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই জন্য সকল পক্ষ চক্রান্ত করছে এবং এই চক্রান্ত মোকাবেলা করে বিএনপি যদি টিকতে পারে গাজী, আর যদি টিকতে না পারে তাহলে তারা আওয়ামী লীগের মতোই মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি হলো, দুটো মাইনাস হয়ে গেল। এরপর এটা মাইনাস হওয়ার পর একটা শক্তি তো আসতে হবে। সেই শক্তিটা কি, কারা? অতীতে যেভাবে একটি শক্তিকে আনার জন্য প্ল্যান ছিল, যেমন আমাদের দেশে যে নির্বাচনের আগে মেরুকরণ হয়, সেই মেরুকরণ ধরেন 91 নির্বাচনটাতে কোনো মেরুকরণ করা যায়নি, কিন্তু 96 থেকে প্রতিটি নির্বাচনে কিন্তু বিদেশি পক্ষের একটা ইনভলভমেন্ট ছিল। তো সেই ইনভলভমেন্টের কারণে বিদেশি শক্তিগুলো তারা মোটামুটি সিদ্ধান্ত নিত যে এই দলটি বা এই গ্রুপটি ক্ষমতায় আসবে। এমনকি 11 সময় 2011 সময়ও এরকম ঘটনাগুলো ঘটেছে। তো সেই ক্ষেত্রে যদি -2 যে কথা বললাম সেটা কনফার্ম যেটা হয়ে যায়, তাহলে +1 একজনকে তো একটা দলকে তো আনতে হবে। সেই দলটা কে? জামাত, এনসিপি, বামাত নাকি কারা? নাকি একেবারে সম্পূর্ণ হামিদ কারজাইয়ের মতো, আফগানিস্তানের হামিদ কারজাইয়ের মতো এরকম কেউ যে আমেরিকাতে থাকেন বা আমেরিকাতে ছিলেন, তাকে কেন্দ্র করে একটি সরকার গঠন করা হবে। তার পিছনে শক্তিশালী যে পক্ষগুলো, দেশি বিদেশি পক্ষগুলো সশস্ত্র অবস্থায় থাকবে। মূল রাজনৈতিক যে দলগুলো তাদেরকে দৌড়ের উপরে রাখা হবে এবং শিশির মতো, মিশরের শিশির মতো এরকম একটা সরকার ব্যবস্থা চালু হবে। অথবা সেই অস্ত্রের মুখে যেভাবে পাকিস্তানের বিরোধী দলগুলোর মধ্যে যারা বাঘ এবং মোষ ছিল তাদেরকে একত্রে মানে এক ঘাটে জল খাতে বাধ্য করা হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি, বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের মুসলিম লীগ একত্র করা হয়েছে এবং মাওলানা ফজলুর রহমানের যে দল, তো এই একত্র করা হয়েছে 3টি পরস্পর বিরোধী দল। আর জেনারেল আসিম মনির সেটা পর্দার আড়াল থেকে চালাচ্ছে। এরকম ঘটনা যে বাংলাদেশে ঘটবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। আর এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে 4th স্টেজে যেটা হয় সেটা হলো তৃতীয় 1-11। এখন দ্বিতীয় 1-11 নিয়ে তেমন কিছু বললাম না, এটা আপনারা বুঝতে পারেন। কেন বললাম না, বলা ঠিকও হবে না, কিন্তু আপনারা বুঝতে পারেন যে 1-11 যেভাবে ঘটে গেছে 2-11 ঠিক সেই একইভাবে ঘটে গেছে। তো এর কারণ হলো 2024 সালের নভেম্বর মাসের 1 তারিখ তো চলে গেছে, এতে তো কোনো সন্দেহ নেই। এবং সেই নভেম্বর মাসের 1 তারিখই তো অনেক কিছু ঘটে গেছে। অথবা 2023 সনের নভেম্বর মাসের 1 তারিখে তো অনেক কিছু ঘটে গেছে, বা 2025 সনের নভেম্বর মাসে অনেক কিছু ঘটে গেছে। তো 1-11 মানে আমরা 1-11 বলতে যেটা বুঝাই সেটা হলো 2-11 মানে সেকেন্ড ভার্সন। তো সেক্ষেত্রে যদি আবার নতুন কোনো হয় তাহলে সেটির উপাধি কি হবে? 3-11। এখন এই 3-11 নিয়ে চিন্তা করতে থাকুন
দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।